জায়গা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেই চাপটা ছিল, কিন্তু এর জন্য যে লজিস্টিক সাপোর্ট যেগুলো দরকার সেটি কিন্তু বাংলাদেশ কখনোই পায়নি। ধন্যবাদ। এখানে আমার একটু ব্যক্তিগত অবস্থান রয়েছে, আমার কিছু বলারও সুযোগ রয়েছে। এই কারণে আমি 95 থেকে 2000 সন পর্যন্ত রেফিউজি ইস্যুজে কাজ করেছি। আমি ইউএনএইচসিআর এর সাথে কাজ করেছি। আমার একটা ইন্টারন্যাশনাল রেফিউজি ল একটা বই আছে। আমার মনে হয় বাংলাদেশে, মানে বার কাউন্সিলে তো একমাত্র পাবলিকেশন, বাংলাদেশে বোধহয় এটা একমাত্র, কি আরো হয়তো কোন পাবলিকেশন হয়ে থাকলে হতে পারে। তো সেখানেও আমার বাইরে বিদেশের সাবজেক্টও ছিল ইন্টারন্যাশনাল রেফিউজি ইস্যুস গুলা। এবং সবচেয়ে বড় কথা 1997-এ আমরা তখন ব্যাঙ্গালোরে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেখানে বাংলাদেশ থেকে 3 জন এবং সার্ক অঞ্চলের ইউনিভার্সিটি টিচারদের একটা কোর্স হয়েছিল রেফিউজি ইস্যুস নিয়ে। এটা এই কারণে করা হয়েছিল যে পুরো বিশ্বে 1951-এর রেফিউজি কনভেনশনকে হয় স্বাক্ষর করেছে কিংবা অনুস্বাক্ষর করেছে, অনুসমর্থন করেছে। এবং প্রত্যেকটা রিজনে, আফ্রিকাতে বলেন, আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, একটা রিজিনাল অ্যারেঞ্জমেন্ট আছে রেফিউজি ব্যবস্থাপনা নিয়ে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে সাউথ এশিয়া। তারা 1961 এবং 66-এর প্রোটোকল কোনোটাই স্বাক্ষর করেনি, অনুসমর্থনও করেনি, এবং এশিয়াতে এই ধরনের কোনো রিজিনাল অ্যারেঞ্জমেন্টও নেই। এবং সেই সময় 1997-এ ব্যাঙ্গালোরে যেটা করার চিন্তা করেছিল ইউএন, তারা আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিল 7টা দেশের যারা এই বিষয়ে স্কলার এবং আইনের শিক্ষক, তাদেরকে, যে আমরা একটা রিজিনাল কনভেনশন তৈরি করতে পারি কিনা। এ তো গেল আইনের দিক। আসলে যে বিষয়টা হচ্ছে যে কেন হলো না এই রিজনে, সবচেয়ে বড় কিন্তু রেফিউজি ইনফ্লাক্সটা কিন্তু এই রিজনে অনেক বেশি হয়েছে। আমরা স্বাধীনতার সময় প্রায় 1 কোটি লোক রেফিউজি হয়েছি। আপনি চীনের কথা বলেন, তিব্বতের কথা বলেন, আফগানের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, রোহিঙ্গা কথা বলেন, এই জোনটাতে কিন্তু দুদিকেই আমরা হয় রিসিভ করছি হোস্টিং কান্ট্রি কিংবা ক্রিয়েটিং কান্ট্রি, কিন্তু আমাদের কিন্তু কোনো আইনের ছকে আমরা কখনোই যাইনি। তো আমরা তখন সেখানে ওনাদের ইন্ডিয়ার যে কাউন্টার পার্ট আছে তাদের সাথে যখন আমরা একাডেমি ডিসকাশন করতাম, আমরা সবাই একই কথা বলতাম যে আমাদের ফরেন মিনিস্ট্রি এই 7টা দেশের ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে, যে ভারত যদি এটাকে অনুসমর্থন না করে তাহলে আমরাও করব না, আর ভারত যেদিন করবে সেদিন আমরা করব। এটা কারণটা কি? কারণটা হচ্ছে না কোনো কারণে ভারতের দ্বারাই হয় সৃষ্টি হচ্ছে কিংবা ভারত এটাকে রিসিভ করছে। এবং যদি আমরা 1951-এর কনভেনশন এবং এর প্রোটোকল গুলাতে যদি আমরা স্বাক্ষর করি কিংবা কোনো রিজিওনাল ডকুমেন্ট করি, তখন রাষ্ট্র বাধ্য হয়ে যাবে, রাষ্ট্র 100% বাধ্য হবে। আমি একটা খুব দর্শকের জন্য খুব সাদামাটা কথায় বলি জিনিসটা বোঝার জন্য, যে অ্যাসাইলাম সিকিং, এরা তো অ্যাসাইলাম সিক করছে এবং এটা ডিটারমিন করবে আমাদের বর্ডার গার্ড যারা আছে, তারা ডিটারমিন করবে। এবং যতক্ষণ পর্যন্ত এটা ডিটারমিনেশন হবে কি হবে না, সে ওয়েদার ইজ নট রেফিউজি অর নট, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাষ্ট্রের, রিসিভিং কান্ট্রির দায়িত্ব রয়েছে তাকে সম্পূর্ণ বেনিফিট দেয়া, সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয়া। যে আমরা এই সুবিধাটা নিচ্ছি এই জন্য যে আমরা এটা স্বাক্ষর করিনি বলার একটা স্কোপ আমাদের রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ থেকে আপনি অনেক সময় আমরা শুনি না যে অ্যাসাইলাম সিক করেছি বিদেশে, এটা কারণ হচ্ছে রেফিউজি অ্যাসাইলাম সিক করেছি। তার মানে কি, ওই সমস্ত দেশে যারা এই আইনটাকে অনুসমর্থন করেছে, সেই সমস্ত দেশে যদি আপনি রেফিউজি হতে যান, হয়ে গেলে তো খুবই ভালো, সবই পাবেন, আপনি বাড়ি পাবেন, ভাতা পাবেন, শিক্ষা ভাতা পাবেন, থাকার জায়গা পাবেন, কর্মসংস্থান পাবেন, রেফিউজির জন্য যা যা হওয়ার। এবং না হলেও যে আপনি মাঝখানে যে সময়টা আপনার থাকবে সেখানেও কিন্তু আপনাকে এই মৌলিক সুবিধাগুলো দিবে, যার ফলে আমাদের দেশের অনেক শিক্ষিত লোকরা, স্বাবলম্বী লোকরাও কিন্তু রেফিউজি অ্যাসাইলাম সিক করছে বহু দেশে। কিন্তু এটার উল্টাটা কিন্তু নাই, বাংলাদেশ, পাকিস্তান, ভারতে কেউ আসে না, কারণ আসলে কিছুই পাবে না। এবং এখানে যে রেশন দেওয়া হচ্ছে আপনি রোহিঙ্গাদের, আপনি জানেন তাদের বাজেট কতটুকু, একটা মানুষের জীবন ধারণ করার মতো সুযোগ সুবিধা এখানে দেওয়া হচ্ছে না, কারণ এটা রাষ্ট্র কিন্তু, রিসিভিং কান্ট্রি কিন্তু এটা দায়বদ্ধতা নেই। না থাকলেও আমাদের জাতিসংঘের চার্টার রয়েছে, যেটা ইউএন চার্টারের কমন আর্টিকেল 3, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, 48 সনের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, কমন আর্টিকেল 3, প্রোটোকল গুলা কমন আর্টিকেল 3, এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল শ্রম কনভেনশনে স্বাক্ষর করেছে, টর্চারের এগেইনস্টে কনভেনশনে স্বাক্ষর করেছে, চাইল্ড রাইটসে স্বাক্ষর করেছে, উইমেনের স্বাক্ষর করেছে।
আমরা সামগ্রিক অর্থে আন্তর্জাতিক বিশ্বের কাছে দায়বদ্ধ এদেরকে সহায়তা করার জন্য। এখান থেকে কোনোভাবেই বের হওয়া যাবে না। এবং সবচেয়ে বড় যেটা আইনের সূত্র হচ্ছে যে প্রিন্সিপল অফ নন রিফোলমো, এটা একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, যেটা রিফোলমো শব্দের অর্থ হচ্ছে যে আপনি এমন কাউকে, কোন ব্যক্তিকে এমন কোন আচরণ করতে পারবেন না, এমন জায়গায় পাঠাতে পারবেন না রিটার্ন যেখানে তার ঝুঁকি রয়েছে নিগ্রহ হওয়ার। শব্দটা হচ্ছে নিগ্রহ, পারসিকিউশন। তার নিগ্রহ হওয়ার, ভীতি হওয়ার, তার নিজের জীবনের ভীতি হওয়ার জন্য, নিগ্রহ হওয়ার জন্য এমন কোন জায়গায় তাকে ফেরত পাঠাতে পারবেন না। কিন্তু সেটি যদি আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় তখন কি হবে? কিন্তু আইন তো ইন্টারন্যাশনাল ল যেটা বলছে যে এই যে সময়টা আপনার জন্য সময়, এরা যে আসছে বা এরা কতদিন থাকবে, কতদিন এখানে আমার একটা থিসিস পেপার ছিল, তো আমার সুপারভাইজার এটা নিয়ে খুব আমাকে পারমিশন দিচ্ছিল না, যেটা তুমি কি বলবো, এটা 1999 এর কথা বলছি। আমি তখন বলছি যে আইনে বলা হচ্ছে যে রিফিউজিদেরকে আমরা সমাদর করব, তাদেরকে সমস্ত কিছু দিব, সেই সময়ের কথা বলছি। তখন 99 দেখা গেছে সোমালিয়ার রিফিউজিরা ট্যাঙ্ক নিয়ে আসছে, তারপর যুদ্ধ বিমান নিয়ে আসছে নাইজেরিয়াতে, সোমালিয়াতে, আপনার এই আফ্রিকান কিছু দেশগুলাতে, ল্যাটিন আমেরিকার দেশগুলাতে। তো এরা কি সন্ত্রাসী না রেফিউজি, আপনি কিভাবে এটাকে ডিটারমিন করবেন? কিন্তু তাদের কিন্তু নিজ দেশে কিন্তু নিগ্রহ হওয়ার ভয় রয়েছে। এখন এরা তো যুদ্ধ বিমান টিমান নিয়ে আসছে সেই সময়ে, কলম্বিয়াতে স্পেশালি। কলম্বিয়াতে মাদকদের একটা বড় ধরনের নেটওয়ার্ক, তারা কিন্তু যুদ্ধ বিমান নিয়ে পর্যন্ত আরেক দেশে চলে এসছে। তো আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? তো আমাদের অবস্থানটা হয়ে গেছে এক্স্যাক্টলি সেম, যে আমরা আন্তর্জাতিক আইনকে মেনে এদেরকে কি আমরা এই হসপিটালিটি দেওয়ার মতো যোগ্যতা আমাদের আছে কিনা, প্রথমত। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জাতিগত বিষয় এখানে জড়িত। এটা যতটুক না রেফিউজি আসপেক্ট, তার চেয়ে বেশি কিন্তু হচ্ছে এটা আপনার জাতিগত বিষয়। তারা দেখেন তাদের দেশে 123টার মতো সংখ্যা নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে বার্মাতে, 135টা। সেখানে কিন্তু রোহিঙ্গারা নাই, তারা এটাকে স্বীকারই করে না। এবং এটা শুরু হয়েছে, তারা ধরেই নিয়েছে যে এরা যেহেতু একটা বিশেষ ধর্মে, মুসলমান ধর্মে দীক্ষিত, যে এবং এরা আমাদের সম্প্রদায়ের ভুক্ত না, এদের দায়ভার আমরা নেব না, এদেরকে কিন্তু তারা জাতীয়তাও দেয়নি। তো এটা যদি আমরা নিয়ে নেই, এখানে আবার আজকের রিপোর্ট যেটা দেখেন, আমাদের যারা এই মুহূর্তে যারা রয়ে গেছে 3 লক্ষ রোহিঙ্গা কিন্তু এখনো আছে আমাদের। এর মধ্যে 1 লক্ষকে হয়তো আমরা ইউএনএইচসিআর এর মাধ্যমে ভাতা দিচ্ছি, তাদের ক্যাম্পে রেখেছি। তারাও কিন্তু চাচ্ছে না যে এরা আসুক, এরা আসলে এদের উপরে একটা বার্ডেন হবে। এবং আমাদের ওই যে জোনটাতে রাখাইনরা রয়েছে, তাদের কিন্তু একটা পরিবেশ এবং প্রতিবেশগত একটা বড় ধরনের পরিবর্তন চলে আসবে। তাদের একটা কালচার রয়েছে, ধর্মের একটা অসামঞ্জস্যতা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এদেরকে ফেরত পাঠানোর মতো দক্ষতা তো আমাদের পররাষ্ট্র নীতিতে নেই। বড় সমস্যাটা এই জায়গাতেই। আপনি এদের দায়ভার কিন্তু আমাদের নিতে হবে না, আন্তর্জাতিক সম্প্রদায় 100% বাধ্য, যে যত কথাই বলুক না কেন। আপনি শুধু আমেরিকা বলেন, ইউরোপ বলেন, প্রত্যেকেই ইন্টারন্যাশনাল লতে 1951 সনের কনভেনশনের স্বাক্ষরদাতার রাষ্ট্র হিসেবে প্রত্যেকে দায়িত্ব রয়েছে এদেরকে ভরণ পোষণ করার এবং এদেরকে নিরাপদ ভাবে রিপ্যাট্রিয়েট করার। শব্দটা ডিপোর্টেশন করতে পারবে না, রিপ্যাট্রিয়েট করতে হবে। এটা আন্তর্জাতিক বিশ্বের কিন্তু দায়বদ্ধতা, আমাদের না। কিন্তু এটা আমরা 100% যে তারা করবে, কিন্তু আমরা নৈতিক দক্ষতাটা আমরা এটা পারবো কিনা। মিস্টার মিনিস্টার, আমি আসলে এখন ছাত্র